আহ, হাসিনা, আজ তো আকাশের মতিগতি ভালো ঠেকছে না। মেঘের যা ডাক, মনে হয় বিকেলের আগে থামবে না। খদ্দের আসবে তো। আল্লাহ ভরসা। বৃষ্টি বাদলার দিনে মানুষের খিদে আরো বেশি লাগে। তুমি তাড়াতাড়ি বাজার থেকে ডাল আর আলু নিয়ে এসো। গরম গরম খিচুড়ি আর ডিম ভাজি করলে এই বাদলায় ডুক ভালোই হবে। আব্বা, আজ তো স্কুলে যেতে পারবো না মনে হয়। রাস্তা একদম কাদা হয়ে গেছে। আমি কি আজ হোটেলে তোমাকে সাহায্য করব? না রে বাবলু, তোর পড়ালেখা করা দরকার। কাদা হোক আর যাই হোক, ছাতাটা নিয়ে স্কুলে যা। আমি আর তোর মা সামলে নেব সব, বুঝলি? সব সামলে নেব। রহিম ভাই, এক কাপ কড়া করে চাঁদাও দেখিনি। আর কাবানো শীত লাগছে এই অকাল বর্ষায়। আজ আর কাজে যাওয়া হইল না। বসো কুদ্দুস ভাই, কাজ বন্ধ থাকলে আমাদের পেটে টান পড়ে, কিন্তু বৃষ্টির তো আর কোনো বিচার নেই গো। কি যুগ এলো রে বাবা! আষাঢ় মাসের বৃষ্টি যেন শ্রাবণকেও ছাড়িয়ে যাচ্ছে। রহিম, আমাকে এক পিস পাউরুটি আর চা দাও তো, শরীরটা ম্যাচ ম্যাচ করছে। চাচা, আপনি এই বয়সে ভিজতে ভিজতে আসলেন কেন? বাবলুকে পাঠালে তো ঘরে দিয়ে আসতো। ঘরে বসে থাকলে মন টেকে না রে বাবা। তোদের এই হোটেলে এলে 10টা মানুষের চেহারা দেখা যায়। ও রাবে আমা, তুমি এখানে কেন? এখানে কেন গো? ঘরে জাল শেষ চাচা। ছেলেটা সকাল থেকে কিচ্ছুটি খায়নি। রহিম ভাইকে বলতে এলাম যদি বাকি রাখা যায় তবে কয়েকটা ডিম আর যদি ডাল দিত। বৃষ্টির জন্যে কর্তা আজ কাজে যেতে পারেনি। আরে রাবেয়া, তুমি ভেজা শরীরে দাঁড়িয়ে কেন আসো? এসো, চুলোর কাছে এসো। রহিম, রাবেয়াকে ডাল আর ডিম দাও। ঘরের মানুষ আমরা, বাকির কথা ভেবে লজ্জা পেও না। রহিম, শুনলাম তোদের হোটেল নাকি খুব ভালো খিচুড়ি রান্না হয়। গ্রামের অনেক মানুষ নাকি এখানে ভিড় করে। শোন রহিম, পাশের পাড়ায় জলাবদ্ধতা হয়েছে, অনেক মানুষের ঘরে চুলা জ্বলছে না। আমি চাই তুই আজ বিকেলে 50 লোকের জন্য খিচুড়ি রান্না কর, খরচ আমি দেব। এইটা খুব ভালো কথা বললেন চেয়ারম্যান সাহেব। আমরা দিন মজুরেরা বৃষ্টির দিনে একদম অসহায় হইয়া পড়ি। রহিম মিয়া যে শুধু হোটেলে চালায় তা না, বিপদে আপদে ও সবার পাশে থাকে। ওর হাতের রান্নায় বরকত আছে, বরকত আছে। আব্বা, এই খাবারগুলো কি আমরা বাড়ি বাড়ি গিয়ে দেব নাকি? হ্যাঁ রে বাবলু, বৃষ্টির জন্য যারা আসতে পারছে না তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব রে। হোগো, আমাদের রাতের জন্যে মাত্র এক থালা খিচুড়ি বাকি আছে। আমরা কি খাবো? হাসিনা, মানুষের পেট ভরলে আমাদের খিদে এমনিতেই মিটে যাবে। ভাবি, সকালে তো সাহায্য করেছিলেন, আজ আমার গরুটা দুধ দিয়েছে। ভাবলাম বাবলুর জন্য একটু দিয়ে যাই। দেখেছো রহিম, এক হাত দিয়ে দিলে অন্য হাতে ঠিক ফিরে আসে।
ওগো, চেয়ারম্যান সাহেব তো 50 জনের কথা বললেন, কিন্তু আজ যেভাবে মানুষ এসেছিল মনে হয় কাল সংখ্যাটা আরো বাড়বে। আমাদের তো চাল ডালও ফুরিয়ে এসেছে। কাল ভোরেই আমাকে মহাজনের আড়তে যেতে হবে। বৃষ্টির দিনে বাজারে জিনিসের চড়া দাম। তবে চেয়ারম্যান সাহেব যেহেতু দায়িত্ব নিয়েছেন, টাকার জন্য আটকাবে না। আমার চিন্তা হলো বাবলুকে নিয়ে। আমার জন্য চিন্তা কেন বাবা? আমি তো এখন বড় হয়েছি। আজ বিকেলে যেভাবে প্যাকেটগুলো গুছিয়ে নিলাম, দেখলে না? দেখেছি বাপ, কিন্তু তোর পড়ালেখার ক্ষতি করে আমি তোকে এই হোটেলের কাজে জড়াতে চাই না। আমি চাই তুই বড় অফিসার হয়ে এই গ্রামটার রাস্তাঘাট ঠিক করবি, যেন বর্ষায় কাউকে কাদায় আটকে থাকতে না হয়। কেমন? আচ্ছা, এবার খেয়ে নাও। রাবেয়া যে দুধটুকু দিয়ে গেল সেটা আমি গরম করেছি। বাবলু আর তুমি আধা আধি করে খাও। রহিম ভাই, সর্বনাশ হইয়া গেছে, সর্বনাশ। চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনের কালভারটা ভাইয়া গেছে, বাজারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। এখন খাবার আসবো কোত্থেকা? বলো কি কুদ্দুস ভাই, তাহলে তো আড়তদারের কাছে যাওয়া যাবে না। গ্রামে যা চাল ডাল আছে তা দিয়েই তো আজ সামলাতে হবে। রহিম, খবরের কাগজে দেখলাম এই বৃষ্টি আরো 3 দিন থাকবে। গ্রামের ওপাশে জেলে পাড়া একদম ডুবে গেছে। মানুষগুলো না খেয়ে আছে মানুষগুলো। রহিম, আমাদের ভান্ডারে যা আছে সব নামাও। আজ আমার ব্যবসার চিন্তা নয়, আজ মানুষের সেবা করার দিন। রহিম ভাই, হাসিনা ভাবি, আমি একা আসিনি। গ্রামের মহিলারা যে যার ঘর থেকে 1 পোয়া 2 পোয়া চাল আর ডাল জোগাড় করে এনেছি। চেয়ারম্যান সাহেব আসতে পারছে না তো কি হয়েছে, আমরা তো আছি। তোরা সত্যি অবাক করলি রাবেয়া। আমি ভাবছিলাম একা কিভাবে সামলাবো। আরে রাবেয়া, চুলাটা আজ বড় করে জ্বালাতে হবে। বাবলু, তুই শুকনো কাঠগুলো ভেতর থেকে বের করে আন, ভিজে গেলে আগুন জ্বলবে না। রহিম, আমি আসতে পারছি না, খুব খারাপ লাগছে আমার। কিন্তু শুনলাম তুমি আর গ্রামের মানুষ মিলে লঙ্গরখানা খুলেছ। সাবাস বাবা। আমি এপার থেকে প্রশাসনের সাথে কথা বলছি। বিকেলের মধ্যে নৌকা নিয়ে ত্রাণ আসবে, ততক্ষণ তুমি হাল ছেড়ো না। চাচা, আপনি চিন্তা করবেন না, যতক্ষণ আমার ঘরে 1 দানা চাল আছে কেউ না খেয়ে থাকবে না। কুদ্দুস, সাবধানে দিস। আগে বাচ্চাদের আর বয়স্কদের দে, লাইন যেন না ভাঙে। এই নাও দাদু, গরম গরম খেয়ে নাও, সাথে লঙ্কার লেবু আছে, খেয়ে নাও। কুদ্দুস ভাই, রান্নার ডেচকিটা সাবধানে তুলুন। পানি যদি চুলার ভেতরে ঢুকে যায় তবে সব আয়োজন মাটি হয়ে যাবে। রহিম ভাই, আমি ইটের ওপর ইট দিয়া চোলাটা আরো সুতে তুলে দিতাছি, চিন্তা করবেন না। দরকার হইলে সারা রাত দাঁড়ায় থাকুম, তবুও রান্না বন্ধ হইতে দিব না। এই তো আসল পুরুষের পরিচয়। গ্রামের মানুষ আজ বুঝতে পারছে গরিবের হোটেল আসলে কতটা বড় মনের মানুষের আস্তানা। আব্বা, শুনছো? ইঞ্জিনের শব্দ পাওয়া যাচ্ছে, মনে হয় প্রশাসন থেকে নৌকা নিয়ে এসেছে। হ্যাঁ রে বাবলু, ওই তো আলো দেখা যাচ্ছে। আপনারা এই প্রতিকূলতার মাঝেও যেভাবে লঙ্গরখানা চালিয়েছেন তো অবিশ্বাস্য ব্যাপার। চেয়ারম্যান সাহেব বারবার আপনার কথা বলেছিলেন রহিম মিয়া। স্যার, আমি তো ছিলাম মাত্র। গ্রামের মানুষ যে যার ঘর থেকে চাল ডাল না আনলে আমি একা কিছুই করতে পারতাম না। রহিম, আমি প্রশাসনের বড় স্যারদের সাথে কথা বলেছি। কাল সকালেই তোমাদের জন্য আরো ত্রাণ আর ওষুধের ব্যবস্থা হচ্ছে। তুমি আজ রাতটা সাবধানে থেকো।
দেখো রহিম, ঝড় শেষ হয়েছে, মানুষগুলো এখন যার যার ভাঙা ঘরে ফিরতে শুরু করবে, কিন্তু তোর এই হোটেলের কথা ওরা কোনোদিন ভুলবে না, কোনোদিনও ভুলবে না। জানো তো, কাল রাতে আমাদের নিজেদের খাওয়ার মতো এক দানা চালও ছিল না, কিন্তু কেন জানি না আজ আমাদের একটু খিদেও লাগেনি। মানুষের দোয়ায় পেট ভরে যায় হাসিনা। আজ থেকে আমাদের এই হোটেলের স্ত্রী ফিরে আসবে। আব্বা, স্কুলের বড় স্যার আজ আমাদের গ্রামে আসবেন। তিনি বলেছেন যারা বন্যায় সাহায্য করেছে তাদের নাম স্কুলের নোটিশ বোর্ডে লেখা হবে। তোমার নাম সবার ওপরে থাকবে। আমার নাম থাক আর না থাক বাপ, তুই যেন মানুষের বিপদে দাঁড়াতে শিখিস, এটাই আমার বড় পাওয়া। এই রহিম মিয়া, শুনলাম খুব দান খয়রাত করতাছ গত কয়দিন, তো আমার বাকি টাকাটা দেওয়ার খবর কি? আজ তো মাসের শেষ। মহাজন সাহেব, আপনি তো জানেনই টানা বৃষ্টির জন্য দোকান বন্ধ ছিল, আর কয়েকদিন যা রান্না হয়েছে তা তো বন্যা কবলিত মানুষের জন্য। আমার কাছে এখন হাতে একদমই টাকা নেই। ওসব বললে তো চলবে না, আমি ব্যবসা করি, সমাজ সেবা করতে আসি নাই। আগামী 3 দিনের মধ্যে যদি আমার 5,000 টাকা শোধ না করো, তয় তোমার দোকানের চাল ডাল আর তেল সবকিছু বাজেয়াপ্ত করবো আমি। মহাজন ভাই, একটু বিবেচনা করুন, মানুষের বিপদ দেখে আমরা স্থির থাকতে পারিনি। কিন্তু আমি সময় দেব না, মনে রাখো রহিম, 3 দিন, 3 দিন। আব্বা, তুমি ভেঙে পড়ো না, আমাদের সবার দোয়া আছে। দোয়া দিয়ে তো আর মহাজনের দেনা শোধ হয় না রে বাজান। আমার শেষ সম্বল এই হোটেলটা যদি চলে যায়, তবে তোরা খাবি কি? আব্বা, আমি একটা বুদ্ধি বের করেছি। আমাদের স্কুলের মাস্টার মশাই বলেছিলেন এই বন্যায় যারা ভালো কাজ করেছে তাদের জন্য জেলা সদর থেকে একটা পুরস্কার দেওয়া হবে, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অনুদানও দেওয়া হবে। আমি কালই মাস্টার মশাইয়ের কাছে যাব। তুই সদরে যাবি? অত দূরে কাদা পানি ভেঙে? হ্যাঁ মা, আব্বার হোটেলের জন্য আমি সব করতে পারি। রহিম ভাই, মহাজন গফুর লোকটা বড্ড কসাই, এই বিপদে কেউ এমন চাপ দেয়? আমার কাছে ওই কদিনের কাজ কামের জমানো সব আছে, টাকা আছে, আপনি এটা আপাতত রাখেন। না কুদ্দুস ভাই, আপনার তো নিজেরও চলতে হবে, আমি আপনার টাকা নিতে পারবো না ভাই। শোনো রহিম, বিপদে মানুষই মানুষের পাশে দাঁড়ায়। তুই যখন আমাদের খিচুড়ি খাওয়ালি, তখন কি ভেবেছিলি যে তোকে কত দেবে? কুদ্দুস দিচ্ছে ওটা ঋণ নয়, ওটা ভালোবাসা। আর আমার এই হাতের রূপোর আংটিটাও রাখ, এটা বেচলে 1,000-2 টাকা পাবি। না চাচা, এটা আপনার স্ত্রীর শেষ স্মৃতি, এটা কিছুতেই নিতে পারবো না, কিছুতেই নিতে পারবো না এটা। এই ছেলে, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? স্যার, আমার আব্বা রহিম মিয়ার একটা ছোট্ট হোটেল আছে, বর্ষায় তিনি সবাইকে খাওয়াচ্ছেন, খাওয়িয়েছেন। এখন মহাজন আমাদের হোটেল কেড়ে নিতে চায়। আমাকে একটু সাহায্য করুন স্যার, একটু সাহায্য করুন। তুমি শান্ত হও, ভেতরে চলো, তোমার কথা আমি বিস্তারিত শুনবো। কই রহিম মিয়া, টাকা রেডি নাকি? না হইলে ছাপ নামাও, আমি তালা মারুম। মহাজন সাহেব, আর 2 দিন সময় দিন, আমার ছেলেটা শহরে গেছে, ও ফিরলে একটা ব্যবস্থা হবে। ফালতু কথা ছাড়ো, ধরো ধরো তো,
এই হাড়ি পাতিল গুলা ধরো, সব নিয়ে চলো বাজারে। থামুন, আপনি গফুর মহাজন? জি স্যার, আমি। কিন্তু আপনার এখানে? এই যে রহিম মিয়া, সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য 50,000 টাকার একটি বিশেষ অনুদান পাঠানো হয়েছে। আপনারা দুর্যোগ মোকাবেলায় যে সাহসিকতা দেখিয়েছেন তার স্বীকৃতি স্বরূপ এই চেক। আর গফুর সাহেব, দুর্যোগের সময় যদি আপনি কাউকে টাকা বা সম্পদের জন্য চাপ দেন, তবে আপনার লাইসেন্স বাতিল করা হবে। সাবাস বাবলু, তুই তো যাতে মাতাল না হলেও কাজে হিরো হয়ে গেছিস রে। রহিম ভাই, আজ তো উৎসব হওয়া দরকার। আমাদের এই হোটেল আজ সরকারি স্বীকৃতি পাইলো। রহিম ভাই, এখন তো আপনার খদ্দেরের কোনো অভাব নেই। শহরের বড় বড় লোকও আপনার রান্নার প্রশংসা করছে। এইসব বাবলুর জন্য রে রাবেয়া। ও যদি ওই দিন অত সাহস না দেখাতো, তবে আজ আমরা পথে বসতাম রে। রহিম, আমি ঠিক করেছি, তোমাদের হোটেলের সামনের রাস্তাটা পাকা করে দেব। আগামী বর্ষায় যেন আর কাউকে কাদায় হাঁটতে না হয়। আব্বা, আমি কিন্তু স্কুলে ফার্স্ট হয়েছি এবার। তুই হবি তো। যার মনে মানুষের জন্য দরদ আছে, তার জয় নিশ্চিত। ওগো, মনে আছে সেই বৃষ্টির রাতের কথা? এক থালা খিচুড়ি নিয়ে আমরা যখন বসেছিলাম। ভুলবো কি করে হাসিনা? সেই রাতেই তো আমি বুঝতে পেরেছিলাম, গরিবের হোটেলেই আসলে সবচেয়ে বড় মনের মানুষগুলোর দেখা পাওয়া যায়। আজ আমাদের টাকা হয়েছে, নাম হয়েছে, কিন্তু সেই সেবা দেওয়ার আনন্দ যেন আমরা কিছুতেই হারাবো না। কেমন? আমাদের হোটেল চিরদিন এভাবেই মানুষের পাশে থাকবে তো? যতদিন রহিম মিয়া বেঁচে আছে, এই হোটেলের দরজা কোনো ক্ষুধার্থের জন্য বন্ধ হবে না, কিছুতেই বন্ধ হবে না। হে কি গো, এত টাকা, এত সোনা! তাহলে সত্যি টমেটো মিথ্যে বলেনি। আমাদের বাড়িতে আজকে উনুন চলবে না? মা বললো তুমি বাজার থেকে চাল নিয়ে এলে তবেই রান্না হবে। আমার যে খুব খিদে পেয়েছে বাবা। মারে, তোর বাবার এই হাত দুটো এখন অচল হয়ে গেছে। বাজারে কেউ আর আমার বোনা গামছা লুঙ্গি কিনতে চায় না, সবাই বড় বড় বিলের চকচকে কাপড় খোঁজে রে। তুই আর একটু ধৈর্য ধরবা, দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। মেয়েটাকে আর কতক্ষণ বুঝিয়ে রাখবে বলো তো? কাল রাত থেকে দানা পানি কিছুই পড়েনি পেটে। তোমার ওই বন্ধ দাঁতির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললে তো আর পেট ভরবে না। আমি কি করব মালতী? এই তাত আমার রক্তে মিশে আছে, কিন্তু আধুনিক সময়ের সাথে আমি আর পাল্লা দিয়ে পারছি না। আর এমন কোনো টাকা পয়সাও আমার নেই যা দিয়ে আমি নতুন করে নতুন কিছু করতে পারি। আমার ভাগ্যের এই পরিহাস আমি আর সইতে পারছি না। কিছুতেই সইতে পারছি না। রবিজ ভাই, বাড়িতে আছো? আর কতদিন এভাবে গা ঢাকা দিয়ে থাকবে? আমার পাওনা টাকাগুলো কি এ জন্মে আর শোধ করবে না? রহমত ভাই, আপনি তো আমার অবস্থা সবই জানেন। বাজারে কাপড়ের ব্যবসা একদমই পড়ে গেছে। আমাদের এই কষ্টের দিন কবে যে শেষ হবে, একটু সময় দিন, আমি অবশ্যই আপনার টাকা ফিরিয়ে দেব। সময় তো কম দিলাম না। 4 মাস হয়ে গেল। দয়ার সহানুভূতি দিয়ে তো আর আমার সংসার চলবে না। বাজারে এখন ফুলকপি, টমেটো, কত সবজি উঠেছে। আমার বাড়িতেও তো বাজার করতে হয়। আগামী পরশুর মধ্যে টাকা না পেলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে, মনে রেখো। মালতী, শুনলে তো? এখন ইজ্জত বাঁচানোই দায় হয়ে পড়েছে। নিজের পেশাকে আঁকড়ে ধরে আজ আমি নিঃস্ব। আমাদের ভাগ্য বোধহয় আর ফিরবে না।
ভেঙে পড়ো না। সৃষ্টিকর্তা একজনকে বিপদে ফেললে অন্য পথও খুলে দেন। রহমত ভাই মানুষটা রাগী হলেও খুব একটা খারাপ নন। ধৈর্য ধরো। তোমার কাছে কি সামান্য কিছু জমানো টাকা আছে? মাত্র কয়েকটি টাকা আছে, যা দিয়ে কালকের সুতো কেনার কথা ভেবেছিলাম আমি। তবে শোনো, ঘরে বসে চিন্তা না করে তুমি বাজারে যাও। বাজারে এখন অনেক টাটকা সবজি উঠেছে। ওই সামান্য টাকা দিয়ে কিছু টমেটো আর ফুলকপি নিয়ে এসো। অন্তত আজ রাতে মেয়েটার মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারবো। বাকিটা বিধাতার ওপর ছেড়ে দাও। যদি খেয়ে না বাঁচতে পারি তাহলে আর কাজ করে কি করবে? তুমি ঠিকই বলেছ মালতী, বিলাপ করে লাভ নেই। আমি এখনই বাজারে যাচ্ছি। যদি ভাগ্য সহায় হয় তবে নিশ্চয়ই কোনো পথ খুঁজে পাবো। আগে পেটের আগুনটা তো নেভানো যাক, নাকি? কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। ওই দেখ গফুর, আমাকে রবিস তাতি আজ বাজারে এসেছে। এক সময় তোর বাড়িতে বাইকাররা লাইট দিত কামড় কেনার লাইগা, আর এখন কি অবস্থা দেখ। সেই দিন কি আর আছে রে? এখন তোর তাঁত যন্ত্রে মাকড় সাবাচ্ছে রে। হলাম আজকাল নাকি এক বেলা খায় আর এক বেলা না খাইয়া দিন কাটাইতাছে। পকেটে টাকা নাই, অথচ আইছে বাজার করতে। ঠিকই বলেছিস, যার ঘরে নুন আনতে পান্তা ফুরায় তার আবার ঘটা করে বাজার করার কি আছে? দেখ না কেমন ভিক্ষুকের মতো সবজির দিকে তাকাই আছে। ফুলকপিগুলোর দাম কত করে রাখছো আজ? দাম শুনে কি হবে রবিস ভাই, আজ বাজারের সবচেয়ে ভালো ফুলকপি এগুলো। শহরের বড় বড় বাবুরা সব নিয়ে যাচ্ছে। তোমার কি পোষাবে? দেখো এই ছোটটা নিতে পারো, দাম কম হবে। আসলে আমার মেয়েটা অনেকদিন ভালো কিছু খায়নি তো, তাই ভাবলাম আজ কিছু সবজি কিনে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি ছোটটাই দাও। ভাই টমেটো তো বেশ সতেজ দেখাচ্ছে, আমাকে কয়টা টমেটো দাও, সাথে ওই ছোট ফুলকপিটাও। আচ্ছা দিচ্ছি, কিন্তু দাম তো একটু বেশি পড়বে। এই নাও ভাই, আমার কাছে এইটুকুই আছে, 5 টাকা কম পড়লো। অন্য হাটে এসে না হয় দিয়ে যাব। ঠিক আছে, কি আর করা, 5 টাকা কমই রাখছি। বিধাতাই জানেন এই কষ্টের দিন কবে শেষ হবে। কয়টা টমেটো আর একটা ছোট ফুলকপি কিনতেই পকেটের টাকা শেষ হয়ে যায়। মাছ মাংস তো ঘরেই ঢুকে না। এই অভাবের দিন যে কবে শেষ হবে। মা দেখো, বাবা কি সুন্দর টমেটো এনেছি। এইটা কি মিষ্টি? এইটা কি আমি এখনই খাবো মা? না রে মা, ওটা এখনই খাস নে। আমি ফুলকপি আর টমেটো দিয়ে বেশ করে একটা ঝোল রাখবো, আর তারপর তুই ভাত দিয়ে পেট ভরে খাস। জানো তো মালতী, যা কটা টাকা ছিল সব আজ খরচ করে ফেললাম। কাল কিভাবে চলবো জানি না। লোকের মুখে অনেক কথা শুনলাম বাজারে। গরিবের ভাগ্য বুঝি এমনই হয়, এদিকে পেটে খাবার নেই, আবার মানুষের কটু কথা শুনতে হয়। আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি টমেটোটা কুচি করে নি। রানী তুই পাশে সরে বস মা, ধারালো বটি। দয়া করে আমাকে কাটবে না, আমাকে বাঁচতে দাও, আমাকে বেরো না, আমি বাঁচতে চাই। হোগো হোগো, শুনলে টমেটো কথা বলছে। হে কি কোনো ভূত প্রেত নাকি মায়া? হে কোন বিপদ করে নিয়ে এলে তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই টমেটো আবার কি করে কথা বলে? হ্যাঁ, আমি তো নিজের কানে শুনলাম। এ তো অসম্ভব। একটি সবজি কিভাবে মানুষের মতো কথা বলতে পারে? মালতী, একে ঘর থেকে বাইরে ফেলে দাও। দয়া করে আমাকে ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি সাধারণ কোনো টমেটো নই, তাই কথা বলতে পারছি। আমাকে ভয় পাওয়ার কিছু নেই। মা, টমেটোটা কি আমাদের খেয়ে ফেলবি?
না রানী, আমি কাউকে খাই না। রমিজ ভাই, আপনি আমাকে বাজার থেকে উদ্ধার করে এনেছেন। আপনারা অত্যন্ত সৎ এবং সরল মানুষ, তাই আমি আপনাদের সাহায্য করতে চাই। আমি যদি আজ কাটা পড়তাম তবে আমার সমস্ত উদ্দেশ্য নষ্ট হয়ে যেত। কিন্তু তুমি কে? একটি সবজির ভেতরে মানুষের কণ্ঠস্বর কিভাবে? আমার এই রূপের পেছনে একটি গভীর রহস্য আছে। আমাকে বিশ্বাস করুন, আমি আপনাদের জীবনের অভাব এবং অন্ধকার দূর করে দিতে পারি। কেবল আমাকে একটি সুযোগ দিন। দেখো টমেটো ভাই, আমরা খুব সাধারণ মানুষ, জীবনে অনেক কষ্ট করেছি, কিন্তু কখনো এমন অদ্ভুত ঘটনার মুখোমুখি হইনি। এবার দয়া করে তোমার পরিচয় দাও, তুমি আসলে কে? রমিজ ভাই, আমার এই রূপ দেখে আমাকে তুচ্ছ সবজি ভাববেন না। আমি আসলে এক অভিশপ্ত আত্মা। এক মায়াবী রাজ্যের রাজপুত্র ছিলাম আমি, কিন্তু এক অতি শক্তিশালী ও নিষ্ঠুর রাক্ষস আমার রাজ্য দখল করে নিয়েছে। সে আমার প্রাণ কেড়ে নিতে চেয়েছিল। রাজপুত্র রাক্ষস? হোগো হোগো, এইসব তো রূপকথার গল্পের মতো শোনাচ্ছে। এইসব আবার সত্যি হয় নাকি? রূপকথা মনে হলেও এটাই সত্য। সেই রাক্ষস আমাকে বন্দী করতে চেয়েছিল, যাতে সে আমার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে অমর হতে পারে। আমি প্রাণ বাঁচাতে নিজের রূপ পরিবর্তন করে এই টমেটোর ভেতরে আশ্রয় নিয়েছি। তারপর আমি এক বাজার থেকে অন্য বাজারে ঘুরে বেড়াচ্ছি, যাতে কারো নজরে না পড়ি। কিন্তু টমেটো ভাই, ওই রাক্ষস কি এখনো তোমায় খুঁজছে? সে কি আমাদের বাড়ি আসবে তোমায় নিতে? সে আমাকে হন্যে হয়ে খুঁজছে। তার হাত থেকে বাঁচতে আমি ছদ্মবেশ ধারণ করেছি। আমি এক রাক্ষসের ভয়ে এখানে লুকিয়ে আছি। আপনারা যদি আমাকে বাঁচান, তবে আমি আপনাদের অভাব দূর করে দেব। তুমি আমাদের অভাব দূর করবে? আমাদের ঘরে এখন এক মুঠো চাল নেই, পাওনাদারের ভয়ে আমি কুকড়ে থাকি। তুমি নিজে যেখানে প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছ, সেখানে আমাদের কিভাবে সাহায্য করবে বলো তো? বিশ্বাস হারাবেন না, আমার কাছে এমন এক ক্ষমতা আছে যা কেবল তখনই প্রকাশ পায় যখন কোনো সৎ মানুষ নিঃস্বার্থভাবে আমাকে সাহায্য করে। আপনি আজ বাজারে আপনার শেষ সম্বল দিয়ে আমাকে কিনেছেন, অথচ আমাকে কাটার বদলে প্রাণ দান করেছেন। এই উপকারের ঋণ আমি অবশ্যই শোধ করব। কিন্তু আমরা তোমাকে কি করে বাঁচাবো? আর সেই রাক্ষস যদি জানতে পারে তুমি এখানে আসো, তবে তো আমাদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দেবে। রাক্ষসটি জল ভয় পায়, সে কোনোদিন নদীর ধারে যাবে না। আপনারা যদি আমাকে নির্দিষ্ট উপায়ে রক্ষা করেন, তবে সে আর কোনোদিন আমার নাগাল পাবে না। ঠিক আছে, আমরা তোমাকে সাহায্য করব। অভাবের তাড়নায় আমাদের জীবন এমনিতেই মৃতপ্রায়। এখন যদি কাউকে প্রাণ দান করে আমাদের ভাগ্য ফেরে, তবে আমি সেই ঝুঁকি নিতে রাজি আছি। আপনাদের এই দয়া আমি চিরকাল মনে রাখব। মনে রাখবেন, আমার এই গোপন কথাটি যেন ঘরের বাইরে না যায়। তোমাকে নদীতে তাহলে কখন ফেলে আসব? যখন রাত নামবে আমি আপনাকে বলবো। সময় হলে তখন আমাকে নদীতে গিয়ে ফেলে আসবেন, কেমন? রমিজ ভাই, সময় হয়ে গেছে। এই রাত শেষ হওয়ার আগেই আমাকে নদীতে নিয়ে স্রোতে ভাসিয়ে দিন। আপনারা ছাড়া আর কোনো মানুষ যেন না দেখে আমাকে। এই মধ্যরাতে আমি তোমাকে নিয়ে নদীতে কেন যাব? সেখানে গিয়ে কি লাভ হবে? আমাকে মাছ স্রোতে ভাসিয়ে দিয়ে আসতে হবে। রাক্ষসের মায়া নদীর পবিত্র জলে কাজ করে না। আমি সেখানে গেলে আমার রাজকীয় শক্তি ফিরে পাবো। আর আমাকে ভাসিয়ে দেওয়ার ঠিক 2 দিন পরে আপনি এই নদীর ঘাটে আসবেন। দেখবেন একটি মাটির কলসি ঢেউয়ের সাথে ভেসে আপনার দিকে আসছে। সেই কলসির ভেতর থাকবে আপনার ভাগ্য পরিবর্তনের সকল কিছু, টাকা পয়সা সোনাদানা সব। মাটির কলসি, টাকা পয়সা, এসব কি আবোল তাবোল বলছো তুমি? আমি সারা জীবন হাড় ভাঙা খাটুনি খেটেও 2 বেলা অন্ন জোটাতে পারলাম না, আর তুমি বলছো নদীর জলে তোমাকে ফেলে দিলেই কলসি ভরা ধন সম্পদ পাওয়া যাবে, তাই না? ওগো, তুমি রাগ করছো কেন? টমেটো যখন নিজে থেকেই বলছে, তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। মালতী, তুমিও কি পাগল হয়ে গেলে নাকি? একে তো ঘরে খাবার নেই, তার উপরে এই ঠান্ডার রাতেই পাগলামি করতে যাব? ইস, একটি টমেটো কিভাবে আমাদের ভাগ্য পরিবর্তন করবে? এটা অসম্ভব। আমি এসব গল্প বিশ্বাস করি না। বাবা, টমেটো যখন বলছে, তখন চলোই না যাই। যদি সত্যি সত্যি কলস পাওয়া যায়, তবে তো আমার জন্য অনেক ভালো ভালো খাবার আনতে পারবি।
আমাদের আর কোনো অভাব থাকবে না বাবা। মানুষের বুদ্ধি দিয়ে সব অলৌকিক ঘটনা বোঝানো সম্ভব নয়। আমি আপনাকে মিথ্যা প্রলোভন দিচ্ছি না। আপনাদের আজ যে চরম দুর্দশা, তার অবসান কেবল এখানেই সম্ভব। আপনি যদি আমাকে সাহায্য করেন তবে আমি মুক্ত হব, আর তার প্রতিদান হিসেবে আপনি পাবেন আপনার পরিশ্রমের চেয়েও অনেক বেশি কিছু। শোনো, আমাদের কাছে তো আর কিছুই অবশিষ্ট নেই। আমরা তো একবেলা না খেয়েই থাকি। একবার না হয়ে অসম্ভবকে বিশ্বাসী করলে, যদি কলসি না পাও তবে অন্তত তোমার মনে খেদ থাকবে না যে তুমি চেষ্টা করনি। তোমরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে ছাড়বে দেখছি। আচ্ছা টমেটো, আমি যদি তোমাকে নদীতে ফেলে দেই আর তুমি যদি ডুবে যাও, বা যদি কোনো মাছ তোমাকে খেয়ে ফেলে, তখন কি হবে? আমার কিছুই হবে না, আপনি শুধু আমাকে নদীতে ভাসিয়ে দেবেন, বাকি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, টাকা পয়সা পাই আর না পাই, তুমি নদীর জলে গেলে যদি মুক্তি পাও তাহলে তাই হোক। আমার ভাগ্যে কিছু পাই বা না পাই, আমার কোনো ক্ষোভ নেই। তুমি তো মুক্ত হবে, এটাই যথেষ্ট। হে সৃষ্টিকর্তা, আমি কি সত্যিই কোনো ভুল করছি? একটা সাধারণ সবজিকে এভাবে নদীতে বিসর্জন দিচ্ছি কেন? সত্যিই কি কিছু অলৌকিক ঘটবে? দ্বিধা করবেন না রমেশ ভাই, সময় বয়ে যাচ্ছে। আমাকে এখনই জলে ছেড়ে দিন। আপনার জীবনের সমস্ত দুর্ভাগ্যের অবসান এই নদীর স্রোতেই লেখা আছে। 2 দিন পর ঠিক এই সময়ে কলসির জন্য অপেক্ষা করবেন। মনে রাখবেন রমেশ ভাই, বিশ্বাস হলো বড় সম্পদ। আপনি আমার উপকার করেছেন রমেশ ভাই, এই উপকারের প্রতিদান নিশ্চয় পাবেন। কি গো রমেশ ভাই, এই সাত সকালে নদীর কিনারে বৈশা কি করতেছ? আর কার সাথে কথা কইতাছ? আমি তো স্পষ্ট শুনলাম তুমি বিড়বিড় কইরা কার সাথে জানো কি কইতাছিলা। না 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 না, কোথায় কথা বলছি? তুমি ভুল শুনছো। আমি আসলে নদীর কাছে একটু শান্তি খুঁজছিলাম। অভাবে জীবনটা একেবারে শেষ হয়ে গেল, তাই তো বাড়িতে ভালো লাগে না। নদীর কিনারায় এসে নদীর জলের সাথে কথা বলছিলাম। অভাব আছে সে তো থাকবেই, তাই বইলা কি এই কনকনে শীতে তুমি নদীর ঘাটে আইসা বইসা আছো? বিষয়টা কেমন জানি সন্দেহজনক। গরিবকে নিয়ে এত সন্দেহ করো না ভাই। আমরা সন্দেহর মতন কি বাই করতে পারি বলো? আমাদের দ্বারাই কি বা সম্ভব? ঠিক আছে, তুমি থাকো তাইলে, আমি আমার কাজে যাই। একটুর জন্য বেঁচে গেছি। টমেটো বারবার বলে দিয়েছিল কেউ যেন ওকে নদীতে ফেলার সময় না দেখে, আর একটু হলেই ধরা পড়ে যেতাম। ঠিকঠাক মতো কাজ হয়েছে। যাই যাই, এখন বাড়িতে চলে যাই। কি গো, ভালোভাবে টমেটোটা নদীর জলে ফেলতে পেরেছো? কেউ দেখেনি তো? আর একটুর জন্য দেখে ফেলতো বেঁচে গেছি। বলো কি? কে দেখতো? কাশেম মাঝি। কি সর্বনাশ! দেখে ফেললে তো টমেটোর বিপদ হয়ে যেত। হ্যাঁ, তবে চিন্তা করো না, আমাকে সন্দেহ করেছিল, কিন্তু পরে আমি সেই সন্দেহ দূর করে দিয়েছি। বাবা বাবা, জাদুর টমেটো নদীতে ফেলে দেবার পর কি ডুবে গিয়েছিল? না রে মা, এটাই তো একটা আশ্চর্য ব্যাপার। টমেটো নদীর জলে ফেললাম, সাধারণ টমেটো হলে তো ডুবে যেত, কিন্তু এই টমেটো ডুবলো না, বরং সুন্দর ভাসতে ভাসতে চলে গেল। কি রান্না করব বলো তো? ঘরে তো এক মুঠো চালও নেই। মা, সকাল থেকে কিছুই খাইনি, খুব খিদে লেগেছে মা। মারে, আজ একটু ধৈর্য ধর, বিধাতা চাইলে সব ঠিক হয়ে যাবে রে মা। আমরা বড়রা না হয় 2 দিন না খেয়ে থাকতে পারি, ও তো ছোট মানুষ, ও কি করে না খেয়ে থাকবে বলো? কি করব বলতে পারো? তোমাদের মুখে একটু খাবার তুলে দিতে পারি না। মাঝে মাঝে মনে হয় নদীর জলে ডুবে না হলে বিষ খেয়ে মরে যাই। এই অভাবের জীবন আর তোমাদের ক্ষুধার্ত মুখ আমার আর দেখতে ইচ্ছে করে না, আমার আর দেখতে ইচ্ছে করে না। না গো না, তুমি এমন ভাবে বলো না
যত অভাবই থাকে তুমি তো আমাদের মাথার ওপর ছায়া। তোমাকে ছাড়া আমরা যে কিছুই না। যতই কষ্ট হোক আমরা একসাথে আছি, এইটাই বড় কথা। মা, তুমি কেঁদো না, আমি কষ্ট করে জল খেয়ে থাকবো। বাবা, তুমি আর কখনো এমন কথা বলবি না। তোমাকে ছাড়া আমি আর মা কি করে থাকবো বলো তো? আমার খাবার লাগবে না বাবা, তোমাদের লাগবে। বারে, আমি তো সবই বুঝি, কিন্তু কি করার আছে বল। ওগো, কালই তো সেই দিন, তোমার মনে আছে তো? কিসের কথা বলছো? টমেটো বলেছিল না তাকে জলে ফেলে আসার 2 দিন পরে গিয়ে নদীতে দেখতে, তুমি ভুলে গেলে? ও না, ভুলিনি আমি। আজ রাতটা পার হলে কাল রাতে নদীর ধারে গিয়ে দেখব সত্যিই কোনো কলস আসে কিনা। যদি টমেটোর কথা সত্যি হয় তাহলে আমাদের সংসারে হাসি ফিরবে, আমাদের জীবনে আর কোনো অভাব থাকবে না গো, আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। যদি আমাদের ভাগ্য সত্যি খোলে তাহলে অন্তত আমরা 3 বেলা খেয়ে বাঁচতে পারবো, আমাদের আর না খেয়ে থাকতে হবে না। সূর্য তো উঠে গেল মালতী। নদীর জলে কেবল কচুরিপানা ছাড়া আর কিছুই তো দেখছি না। তবে কি সেই টমেটোর কথা সবই মিথ্যা ছিল? আর একটু পর গ্রামের লোক চলে আসবে, যে যার কাজ করতে আসবে। ওগো ওগো, ধৈর্য হারিও না। উপকার করলে তার প্রতিদান বিধাতা নিশ্চয়ই দেবেন। টমেটোটি তো আমাদের বলেছিল ঠিক 2 দিন পর এই সময়ে আসতে। সময় তো এখনো শেষ হয়ে যায়নি বলো। বাবা, মা, দেখো এই কুয়াশার ভেতর দিয়ে ওটা কি ভেসে আসছে। ওটা কি কোনো বড় মাছ? বাবা, বাবা দেখো, সত্যি একটা কলসি ভেসে আসছে। ওই দেখো বাবা, ওটা একদম আমাদের কাছে চলে এসেছে। ওগো ওগো, দেখো টমেটো মিথ্যে কথা বলেনি, তার কথা সত্যি হলো তো। এইবার বসে আমাদের ভাগ্য খুললো গো। এ তো অবিশ্বাস্য। ঠিক যেমনটি টমেটো বলেছিল। মালতী, আমি কি স্বপ্ন দেখছি না সত্যি? স্বপ্ন নয় গো, সত্যি। তাড়াতাড়ি যাও, ওটাকে ধরো। আরে রমেশ ভাই, আজ আবার 7 সকালে নদীতে? আজ তো দেখতেছি বৌদি আর মাইয়ারের সাথে নিয়ে আইছো। তা কলসি কই থেকে আইলো, কই পাইলা? এতে কি আছে? কলসিতে আবার কি থাকবে? নদীর ধারে তোমার বৌদি জল নেওয়ার জন্য কলসিটা নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছিল, তাই আমি ওটাকে ধরে নিয়ে আসলাম। কি জানি, তোমার কথা কিছুই বুঝতাছি না ইদানিং। সকালবেলা এসে নদীতে দাঁড়াইয়া থাকো একা একা, আবার একা একা কথা কও। আজ কলসি ভাইসে গেছিল। কাশিম ভাই, ওসব কিছু না, আমাদের কপালটাই খারাপ, তাই জল নিতে গিয়েও কলসি ভেঙে যায়। কই গো, চলো তো, আর দেরি করো না, ঘরে চটো, বাড়ি গিয়ে কাজ আছে তো। হে কি গো, এত টাকা এত সোনা, তাহলে সত্যি টমেটো মিথ্যে বলেনি। দেখলে তো, আমাদের ভাগ্য খুলে গেল গো। মা, বাবা, আমাদের তাহলে সত্যি আর কোনো অভাব থাকবে না? আমাদের আর না খেয়ে থাকতে হবে না বাবা? হায় সৃষ্টিকর্তা, এমন আশীর্বাদ আমরা তো ভাবতেই পারিনি। সত্যি ধৈর্য আর উপকারের ফল মেলে। ওগো, এত টাকা পয়সা সোনা শুধু খরচ করলেই চলবে না, এই টাকা দিয়ে নতুন ব্যবসা শুরু করতে হবে। তুমি আবার তাঁত শুরু করো, ভালো সুতো আনো, আমরা আমরা আবার কাপড় বানাবো, আগের চেয়েও সুন্দর কাপড়। হ্যাঁ, তুমি ঠিক বলেছ মালতী, এবার আর ভুল করব না। আমরা এই টাকা শুধু নিজেদের জন্য ব্যবহার করব না,
এ দিয়ে আমাদের ভবিষ্যৎ বানাবো গো, ভবিষ্যৎ বানাবো। তোমার কাছে আমি তোমাকে সাহায্য করব বাবা। আমি সুতো কিনবো আর কাপড় ভাঁজ করবো। হ্যাঁ রে মা, হ্যাঁ, আমরা সবাই মিলে পরিশ্রম করব। বাবা, আজ কদিন ধরে পেটে কোনো খাবার নেই। আগে একটু খাবারের ব্যবস্থা করো না। হ্যাঁ গো হ্যাঁ, আজ কদিন ধরেই তো আমরা না খেয়ে আসি। তুমি আগে একটু খাবারের ব্যবস্থা করো। তুমি চিন্তা করো না, আমি এখনই বাজারে গিয়ে শীতের যত সবজি আছে সব কিনে আনছি, সাথে মাছ আর মুরগিও আনবো গো। দেখো, ঘরটা আবার কত হাসি খুশি লাগছে। আমাদের ঘরে এখন আর কোনো অভাব নেই। নতুন কাপড়গুলো তৈরি হলে শহরে বিক্রি করতে নিয়ে যেও। হ্যাঁ মালতী, তাই যাব। শহরে হাতে বোনা কাপড়ের কদর আছে, তাই আমি ভাবছি তাঁতের কাজটা বড় করলে গ্রামের কিছু মানুষজনকে কাজে লাগাবো, তাদেরও অভাব দূর হবে। কি বলো তুমি? সে তো খুবই ভালো কথা। অভাবের দিন কেমন হয় তা তো আমরা দেখেছি। গ্রামের যারা অসহায় দরিদ্র আছে আমরা তাদের কাজে লাগাবো, তাদেরও কর্মসংস্থান হবে। মনে রাখবে, আমরা কখনো কাউকে উপকার করতে ভুলবো না। হ্যাঁ মালতী, একটু সামান্য উপকারে আমাদের ভাগ্যের এত বড় পরিবর্তন। আমরা সব সময় অন্যের উপকার করব গো। বাবা, তুমি আমাকে শহরে নিয়ে যাবে? যাবো রে মা, আগে আমি গিয়ে কাপড় বিক্রি করে আসি, পরে একদিন তোকে নিয়ে যাব, কেমন? রবিস মিয়া, তোমার এই অভাবনীয় উন্নতি দেখা সত্যি অবাক মনে হয়। 1 বছরের মধ্যে তুমি শুধু নিজের ভাগ্যই বদলাও নাই, বরং গ্রামের আর 10 জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও করছ। তোমার তৈরি কাপড় এখন শহরের বড় বড় শোরুমে যাইতাছে। হ্যাঁ রমেশ ভাই, আমি এক সময় টাকার জন্য তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম। আমাকে ক্ষমা করে দিও ভাই। আমি ভাবতেও পারিনি তুমি এত বড় ব্যবসায়ী হবে। রহমত ভাই, ওসব পুরনো কথা মনে রাখবেন না। বিপদের সময় মানুষের অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলে। আমি আপনার পাওনা টাকা তো অনেক আগেই মিটিয়ে দিয়েছি। এখন আমরা একে অপরের প্রতিবেশী হিসেবেই থাকবো ভাই। আজ আমাদের যা কিছু আছে তা সবই বিধাতার দয়া আর আপনাদের আশীর্বাদ। বাবা, আমি স্কুলে যাচ্ছি। আজ কিন্তু আমি নতুন নকশা করব। তুমি আমাকে একটা লাল টুকটুকে শাড়ি বানিয়ে দিবি বাবা। আচ্ছা বা, তোর পছন্দ মতোই আজকে সুন্দর একটা শাড়ি বানিয়ে দেব, তুই সাবধানে যা। আচ্ছা রমেশ মিয়া, একটা কথা গ্রামের সবাই জানবার চায়, তোমার এই হঠাৎ করে ভাগ্য বদলে যাওয়ার মানে কারণটা কি, রহস্যটা কি গৌত? কোন জাদু মন্ত্র নাকি কঠোর পরিশ্রম? পরিশ্রম তো আমি আগেও করতাম, কিন্তু জীবনে সফল হতে গেলে ভাগ্যেরও একটা আশীর্বাদ লাগে। আসলে কাউকে নিঃস্বার্থভাবে যদি সাহায্য করা যায়, তাহলে যেভাবেই হোক সে সাহায্যের প্রতিদান একটা সময় ঠিক ফিরে আসে। আমি শুধু এতটুকুই বলবো, প্রত্যেকের অবস্থান থেকে যতটুকু পারা যায় অন্যের সাহায্য করা উচিত, তাহলে তার ফল সে নিশ্চয়ই পাবে। তার মানে তুমি কই ঘর চাইতেছো সাহায্য আর দয়ার কারণেই তোমার ভাগ্য খুইলা গেছে, তাই তো? হ্যাঁ, মনের মধ্যে হিংসা অহংকার না রেখে অন্যের সাহায্য করার মানসিকতা মানুষকে বড় করে তোলে, আর হিংসা করলে তারা সব সময় ছোটই থাকে। তোমার কথা শুনে আজ একটা বড় শিক্ষা পেলাম রমেশ ভাই। উপকারের প্রতিদান যে এভাবে পাওয়া যায় তা আগে কখনো ভাবিনি। ওগো, বেলা হয়েছে তো, তাঁতিদের মজুরি দেবার সময় হলো। আমি তাহলে যাই, সবার মজুরি দিতে হবে। জীবনের এই নতুন আলো যেন সবার ঘরে পৌঁছে যায়, সেই প্রার্থনাই করি।